আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রোববার দিবাগত রাতে হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত 2 জুলাই প্রায় 11 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রায় 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আবারও হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আজ আবারও বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় রাজধানী শাহবাগে এই কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ঢাকাসহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নূর হোসেনকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বাংলা ব্লকেট কর্মসূচি পালন শেষে রোববার রাত 8টায় শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, কোটা বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সোমবারও বিকাল 3:30 থেকে ঢাকাসহ সারা দেশে একই কর্মসূচি পালন করবেন তারা। আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কর্মসূচি ঘোষণা দিয়ে সবাই ঘরে ফিরে যান। এর আগে রোববার বিকাল থেকে স্লোগানে উত্তাল ছিল রাজধানী ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে এই কর্মসূচি পালন করেন। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্র বহাল রাখতে হবে। তাদের পোষ্য কোটা নিয়ে তারা ফেল করা অবস্থায় ভালো ভালো সাবজেক্ট নিয়ে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। এটা একটা দারুণ বৈষম্য, এই বৈষম্য কখনোই মানা যায় না। রাস্তা বন্ধ করে আন্দোলনের কারণে ঢাকা মহানগরীর অনেক এলাকায় যান চলাচল স্থবির হয়ে যায়। আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ চত্বর। সারা বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পাক। ঢাকার বাইরেও সড়ক মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। তীব্র যানজটে নাকাল হন দূরপাল্লার যাত্রীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও, সেখানেও কোটা বাতিলের দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়া চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা সহ দেশের অন্যান্য স্থানেও কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ব্লকেট দেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বাতিলে প্রজ্ঞাপন বহালের দাবিতে রোববার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন পথে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তীব্র যানজটে বিভিন্ন সড়কে গাড়ি আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কাজ শেষে বাড়ি ফেরার পথে অনেকে গাড়ি না পেয়ে হেঁটে যান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রোববার দিনের মতো রাতেও থেমে আছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। সন্ধ্যার পর গন্তব্যে ফেরাদেরও হঠাৎ করেই পথ আটকে দেয় আন্দোলনকারীরা। যানজটের নগরী ঢাকাতে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন যুক্ত হওয়ায় সাধারণ মানুষের কপালে জুটেছে চরম দুর্ভোগ। গাবতলী থেকে আমি যাবো সদরঘাটে, এখন যাচ্ছি হাইটা দেখি নিউ মার্কেট পার হওয়ার পরে কিভাবে যাওয়া যায়। 40-50 মিনিটের মতো ছিলাম এখানে, প্রায় 1-1.5 ঘন্টা ছিল, এর বেশি। অনেক মানুষ ভোগান্তি, প্রায় আধা ঘন্টা মতো।
এই যে সব মানুষগুলা বোকা হয়ে দাঁড়ায় রয়েছে, মানে এর কারণ কি ভাই? তারা আন্দোলন করবে, তার সংসদে যাক, অন্য কোনো জায়গায় যাক, সচিবালয়ে যাক, ভ্যান ঘিরাও করুক, সাধারণ মানুষের লোকে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড় শিক্ষার্থীরা অবরোধ করে রাখায় সায়েন্স ল্যাব, মৎস্য ভবন, ফার্মগেট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা অনেককে গাড়িতেই বসে কাটাতে হয়েছে। আমরা তো যাইতে হবো এই সদরঘাট পর্যন্ত, তারপর যাইতে ভোলা দক্ষিণে। এইভাবে চলতে থাকলে আমরা কিভাবে চলাচল করবো? তো 1 ঘন্টার মতন বসে রয়েছি। পপুলার থেকে আসছি রুগী দেখিয়ে, পা ভাঙ্গার রুগী, এজন্য হেঁটে যেতে পারছি না। শুধু শাহবাগ নয়, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোহাম্মদপুর, তিতুমির কলেজ সংলগ্ন মহাখালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পথে পথে আটকে থাকা গাড়ি থেকে নেমে অনেকে হেঁটে ধরেছেন বাড়ির পথ। 1 ঘন্টা যাবত হাঁটতেছি এই রোগী নিয়ে। এই দুর্ভোগ মানুষের কবে শেষ হবে আমরা জানি না। মহাখালী এখন রিক্সায় যেতে হবে, দেখি খুব কষ্ট হইতাছে, রিক্সাও যেতে চায় না, কি বিপদ। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নিয়ামুল সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। রোববার যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর 2002 সালে গঠিত হয় যুব মহিলা লীগ। একে একে 22 বছর পার করল সংগঠনটি। রোববার সকালে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিজ হাতে গড়া সংগঠনটির সৃষ্টির পটভূমি তুলে ধরতে গিয়ে সেই সময়কার রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরেন তিনি। বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে। অতীতে যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, কোটা বাতিলের পর তাদের কয়জন সরকারি চাকুরি পেয়েছেন সেই প্রশ্নও রাখেন শেখ হাসিনা। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি, এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগ সহ রাজনৈতিক নেতাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। হাইকোর্ট ইতিমধ্যে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে রোববারও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 1 সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। শ্রেণীকক্ষগুলোতে ঝুলছে তালা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। যে কোনো আন্দোলনে বিভ্রান্তি ছড়ানো হয়, তবে এই বিভ্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বিভ্রান্ত হয় না, হবে না, অতীতে হয়নি।
তিস্তা প্রকল্পে ভারত ও চীন একসঙ্গে কাজ করতে রাজি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। রোববার সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এখন পর্যন্ত বন্যা দুর্গত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল, নগদ 5,47 লাখ টাকা, 65,500 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার এবং গোখাদ্য বাবদ 40 লাখ ও শিশু খাদ্যের জন্য 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 18টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লাখ বলেও জানান মুহিবুর রহমান। তাদের পুনর্বাসন সহ ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ও সরকারের সহযোগিতা অব্যাহত আছে বলে এ সময় তিনি জানান। দেশে 11.4% মানুষ থ্যালাসেমিয়ার রোগের বাহক বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সম্প্রতি দেশব্যাপী থ্যালাসেমিয়া নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ নিয়ে রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানানো হয়। এছাড়া দেশের পুরুষদের মধ্যে 11.1% ও নারীদের মধ্যে 11.2% থ্যালাসেমিয়ার বাহক। জরিপে সবচেয়ে বেশি থ্যালাসেমিয়ার বাহক পাওয়া গেছে রংপুর বিভাগে 27.7%। এদিকে দেশের থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমাতে বিয়ের আগে সবাইকে রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কোটা বিরোধী আন্দোলন করে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় তিনি একথা বলেন। অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট সব ব্লক করে দিলাম, এর পেছনে স্বাভাবিকভাবেই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা। তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই। মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিপক্ষে সাংবাদিকদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রোববার রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 2023-24 অর্থ বছরের তৃতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, ধরিয়ে দিতে হবে। অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। শেখ হাসিনা সরকার গণমাধ্যম বান্ধব সরকার। মত প্রকাশের স্বাধীনতা তো পরের কথা, এদেশে মিথ্যা বলারও স্বাধীনতা আছে। আমরা যদি মিথ্যাবাদীদের রাজনীতি এবং সমাজ থেকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করতে পারি, সে যেই হোক, তাহলে একটা সুস্থ পরিবেশ এদেশে, রাজনীতি একটা সুস্থ পরিবেশ এদেশে আসবে, দেশটা কিন্তু আরো এগিয়ে যাবে। দলমত নির্বিশেষে এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তার গ্রহণযোগ্যতা ধরে রাখায় প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা কথা বলেন, এনটিভির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রংপুর চেম্বার মিলনায়তনে এনটিভির 22 বছর পদার্পণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পীসহ নানা শ্রেণী পেশার মানুষ এসেছিলেন। বক্তারা বলেন, সময়ের কঠিন পরীক্ষায় পেশাদারিত্বের আপসীন গতিতে এনটিভি এগিয়ে চলছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন সবাই। এনটিভি সেটা চেষ্টা করছে। তারা যখন শুরু করেছে তখনই অনেক স্মার্ট লেগেছিল, এখনও আরও স্মার্ট পর্যায়ে পৌঁছেছে। আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এনটিভির পক্ষে শুভকামনা থাকলো, তারা এগিয়ে যাবে এইভাবে, বছরকে বছর, যুগের পর যুগ, হাজার বছর এনটিভি বেঁচে থাক। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর প্রেস ক্লাব অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এনটিভির সাফল্য কামনা করেন, আশ্বাস দেন পাশে থাকার। মেহেরপুরে মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়। পরে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
লালমনিরহাটে এনটিভির 22 বছর পদার্পণ অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির ভূয়সী প্রশংসা করেন। ঝালকাঠি প্রেস ক্লাবে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও এতিম শিশুদের নিয়ে কেক কেটে শরীয়তপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মাদারীপুরে এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে একটি আনন্দ র্যালি বের হয়। পিরোজপুরে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। মানিকগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা বলেন, এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় জনগণের আস্থা অর্জন করেছে, তাই সেই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।